মামা যখন প্রকল্প পরিচালক হলেন তারপরেই সাদেকের অবস্থার উন্নতি। একজন প্রশাসনিক কর্মকর্তা ঢাকায় কিভাবে ফ্ল্যাট কেনে, ঠিকাদাররা জানে যে কোন ঠিকাদারের কোথায় কি দুর্বলতা আছে, তখন বলে দেয় যে ওই ঠিকাদার এই কাজটা এই মেশিনটা যখন কিনবেন তখন এই বিষয়গুলো উল্লেখ করেন, এই বিষয়গুলো কোনো ঠিকাদারের নাই, এটা আমার আছে, কোনো প্রতিষ্ঠানের নাই, এই পয়েন্টে যদি দেন তাহলে ওই কাজগুলো আমি ছাড়া আর কেউ এখানে পাবে না। নিউরোসায়েন্সে কিন্তু সেবার মান ভালো, চিকিৎসা ভালো, সবই ভালো, কিন্তু ওইখানে যুগ্ম পরিচালক অর্থাৎ প্রকল্প পরিচালক বদরুল আলম এবং ওনার ভাগ্নে এমদাদুল হক সাদেক। তা ওই সাদেক মামা যখন প্রকল্প পরিচালক হলেন তারপরেই সাদেকের অবস্থার উন্নতি। একজন প্রশাসনিক কর্মকর্তা ঢাকায় কিভাবে ফ্ল্যাট কেনে, কোটি কোটি টাকা কিভাবে তার আসে, এবং নির্দিষ্ট একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে তারা কাজ দেয়, ভিক্টর ট্রেডিং কর্পোরেশনকে। আরও কয়েকটা ইভেন নিউরোসায়েন্সে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এখন টেন্ডার জমা দেয় না, কারণ কি দিলে কাজ পায় না। তারা চিন্তা করে যে কোনো না কোনোভাবে আমার কাজটা একে দিতে হবে। এক পর্যায়ে প্রথমে ভিক্টর ছিল অন্য এক ব্যক্তি, সেই ভিক্টরের সঙ্গে কিন্তু মানে গোপন চুক্তিতে ঢুকে গেছে তার ভাগ্নে বদরুল আলমের ভাগ্নে এমদাদুল হক সাদেক। তার দুর্নীতির যখন বিষয়গুলো উঠলো, একজন সাংবাদিক দিন মোহাম্মদ স্যারকে আমরা অনেক শ্রদ্ধা করি, একজন সাংবাদিক তার কাছে প্রশ্ন করেছিলেন তার বিষয়ে, তখন বললো যে আপনি আমার কাছে আসছেন কেন, আপনি দুদকে যান। তার মতো ব্যক্তির জবাবটা ছিল এরকম যে আপনি দুদকে যান, ও তো ভালো মানুষ, সাদেক ভালো মানুষ, এই জন্য সাদেকের বিরুদ্ধে লোকজন লাগেন। যদি ভালো মানুষই হয়, একজন প্রশাসনিক কর্মকর্তা কয় টাকা বেতন দেয়, তাহলে তার ঢাকায় কিভাবে সে ফ্ল্যাট কেনে, সে একটা নিশান গাড়িতে চলে, তার পরিবারের সদস্যরা সরে, কিভাবে সম্ভব? এই গাড়িটা ভিক্টরের নামে কেনা। এরকম প্রত্যেকটা সময় প্রত্যেকটা কেনাকাটায় দুর্নীতি হয়। এর জন্য ধরেন কেনাকাটার জন্য স্ট্রং তাদের কাগজে আপনি তাদের খুব বেশি করতে পারবেন না, কিন্তু আমার কাছে কিছু কাগজ আছে যার ভিত্তিতে আমি নিউজটা করতে পারছি। নিউজের পরবর্তীতে তারা প্রতিবাদ জানিয়েছে, প্রতিবাদে তিনি যে বক্তব্য দিয়েছেন আমি তার সেই বক্তব্য আগে থেকেই নিউজে আমি দিয়ে দিয়েছি। একটা মেশিন ওয়ার্ম নামে একটা মেশিন কেনার যে তারা প্রক্রিয়া করেছিলেন, আমার কাছে এটারও এভিডেন্স আছে যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটার জন্য বরাদ্দ হয়েছে, সবকিছু আমার কাছে আছে। কিন্তু পরবর্তীতে নিউজের পরে দেখলাম যে তারা বলছে যে এটা কেনার কোনো প্রক্রিয়া শুরু করেননি। ঠিক আছে, এরপরে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন হচ্ছে, আজকে সম্ভবত তদন্ত কমিটিও যাবেন। মেশিন মানে একটা আমরা যতটুকু জানি যে একটা যদি কোনো যন্ত্রপাতি কেনা হয় এটা যখন টেন্ডার করা হয়, তো এই টেন্ডারে কি শুধু ভিক্টরই পাচ্ছে? সবসময় ভিক্টরই পাচ্ছে, কারণ কি টেন্ডারের বেশিরভাগ সময় ভিক্টর পাচ্ছে, আর একটা প্রতিষ্ঠান পাচ্ছে, আমি নাম না বলি, তাদের সঙ্গে আবার তাদের গোপন চুক্তি আছে, ভিক্টরকে না দিলে তোমাকে দেব। কারণ যদি আপনি 10টা কাজ ভিক্টরকে 10টা কাজের ভিতরে 10টাই ভিক্টরকে দেন, এটা পুরোপুরি চোখে লাগবে। সেই জায়গায় আপনি ভিক্টরকে দিতেছেন 60টা, ওকে দিলেন 3টা, বা ওকে দিলেন 6টা, ওকে দিলেন 6টা, এইভাবে কাজটা এইভাবে হচ্ছে। ওইখানে স্পেসিফিকেশন যেটা, অর্থাৎ আমি যে কাজ আপনাকে দিব সেইটা ঠিকাদাররা জানে যে কোন ঠিকাদারের কোথায় কি দুর্বলতা আছে। আচ্ছা, তখন বলে দেয় যে ওই ঠিকাদার এই কাজটা এই মেশিনটা যখন কিনবেন তখন এই বিষয়গুলো উল্লেখ করেন, এই বিষয়গুলো কোনো ঠিকাদারের নাই, এটা আমার আছে, কোনো প্রতিষ্ঠানের নাই, এই পয়েন্টে যদি দেন তাহলে ওই কাজগুলো আমি ছাড়া আর কেউ এখানে পাবে না। ওরা স্পেসিফিকেশনে সেই বিষয়গুলো উল্লেখ করে। মেশিন ধরেন কেনার ক্ষেত্রে বা কেনাকাটার ক্ষেত্রে যদি ওই প্রতিষ্ঠানের পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি অনেস্টলি করে তাহলে কোনোভাবেই সম্ভব না। কিন্তু তাদের বা তাদের আশপাশে যারা দেখা যাচ্ছে অনেক সময় প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে জড়িত নন, কিন্তু ওইখানের একজন পিয়ন জড়িত, ওই পিয়নের কথা আবার প্রতিষ্ঠান প্রধান শোনেন, ওই পিয়নকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাকে বুঝায় যে স্যারকে এইভাবে বুঝাবেন, স্যারকে এটা করবেন, স্যার এটা মনে হয় ভালো। ওই জাস্ট তখন স্যার একটু ভরসা পেল যে অমুক তো বলছে, যে আবার কয়েক যে স্যার এটা তো খোঁজ নিলাম, ওই মেশিনের চাইতে এই মেশিনটা একটু ভালো। এই যে মানে থার্ড পার্সন দিয়ে তাদেরকে করতেছে, তৃতীয় পক্ষ দিয়ে তাদেরকে অন্যদিকে তাদের মোটিভেশনের যে চেষ্টাটা করতেছে, এই কাজগুলো মানে পুরো একটা চক্র কাজ করে। হ্যাঁ, পুরো একটা চক্র কাজ করে এই কেনাকাটার ইসে। আমি এই বিষয়টা নিয়ে এর আগে চ্যানেল 24 একটা প্রশ্নোত্তর পর্বে সাইদুর রহমান স্যারকে প্রশ্ন করেছিলাম যে এই বিষয়গুলো যে কতদূর কি পদক্ষেপ নিয়েছেন বা ভবিষ্যতে কি নেবেন। স্যার এই প্রশ্নের কোনো উত্তর দেননি। কেনাকাটার একটা বিষয় করা যায়, সেটা হচ্ছে যে কেনাকাটার দুর্নীতি রোধে আপনি সরাসরি ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে আপনি তাদের কাছ থেকে পারচেস করেন। আপনার হাসপাতালে টেমারি মেশিন লাগবে, আর কেনাকাটাগুলো কিন্তু মানে ছোট ছোট যে যন্ত্রপাতিগুলো লাগে এগুলোর প্রতি গুরুত্ব দেয় না, এগুলো কিন্তু কম গুরুত্ব দেয়। কারণ কি জানেন, যে ছোট মেশিনে তো চুরিটা কম করা যায় বা চুরি হয় না, কিন্তু যখন আপনি একটা বড় ধরেন একটা এমআরআই মেশিন কিনবেন, একটা সিটি স্ক্যান মেশিন কিনবেন, ওইখানে কিন্তু আপনি কোটি কোটি টাকা সরাই ফেলতে পারতেছেন। সেই কারণে বড় মেশিনের প্রতি হচ্ছে কেনাকাটার ক্ষেত্রে আমাদের
ঝোঁকটা বেশি থাকে। ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে যদি আপনি সরাসরি পারচেস করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার তখন এইখানে একটা কথা আছে যে ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে যদি আমরা পারচেস করি তাহলে তো আমরা ওই যে মানে বিক্রয়োত্তর পরবর্তী যে সেবাটা সেটা আমরা পাবো না, যে ওয়ারেন্টি পিরিয়ডে যে সেবাটা সেটা পাবো না। এখন আপনার দেখার বিষয় যে আপনি এই দেশীয় কোম্পানির কাছ থেকে যখন মানে যারা এখানে দেশীয় কোম্পানি বলতে যারা এখানকার মানে পরিবেশক তাদের কাছ থেকে আপনি নিয়ে কতবার আপনি সেই সেবাটা পেয়েছেন বা তার জন্য কত টাকা আপনাকে খরচ করতে হয়েছে। কিন্তু যাদের এখানে পরিবেশক আছে, ধরেন আপনি যে কোনো XYZ একটা কোম্পানি থেকে কিনবেন কিন্তু তার বাংলাদেশে কিন্তু ডিলার আছে, ধরেন সে কিন্তু আপনাকে বিক্রয়োত্তর সেবা দিতে বাধ্য। একটা মোবাইল কিনলে আমরা ধরেন কিনছি আমি বসুন্ধরা থেকে, আমি কি আর একটা জায়গায় ওই কোম্পানির গেলে সেখান থেকে আমি ওই ওয়ারেন্টি পিরিয়ডের সেবাটা পাবো না? অবশ্যই পাবো। এই জন্য আমার হচ্ছে যে যদি ওই কাজটা করতে পারে তাহলে অনেকটা দুর্নীতি কমে আসবে। তো আমার মনে হয় যেহেতু বর্তমান সরকারের প্রতি মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, আমরা আশাবাদী যে এগুলো একটু পরিবর্তন আসবে।